अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সৃষ্টি এলো না এখনো? চলে আসবে, তুমি খাবারটা তো দাও। নিচে একটা দরকারি মিটিং আছে, সেখানে যেতে হবে। আচ্ছা। বাবা এখনো সময় আছে, চিন্তা করে নে। সম্মান বাড়লে তার সঙ্গে দায়িত্ব বেড়ে যায়। পুজো অফিস সবই তো তোর মাথার উপরে। ঠিকই বলেছো মা, আমিও তো চাই আমার দায়িত্বগুলো অন্য কেউ বুঝে নিক, কিন্তু আমার কাঁধিতে অচল। আমার এই ছেলেটা যদি উপযুক্ত হতো তাহলে আমাকে এইসব ফাংশনে কলোনিতে যাওয়ার কোনো দরকার থাকতো না। কিন্তু কি আর করা যায়, নিজের সম্মানটাও তো রাখতে হবে। সেই জন্য আমাকে এই সম্মান রক্ষা কাজ করতেই হবে। নিজের কাজের দ্বারা নিজের সম্মান বাড়াতে হয় বাবা। ঠিকই বলেছো মা, কিন্তু একজন বাবা তো এটাও চায় যে তার ছেলেটা উত্তরাধিকারী হোক, বংশের মান আর প্রতিষ্ঠাকে উজ্জ্বল করুক। আমার তো এই আশা ভরসা সৃষ্টি পূরণ করবে। দেখা যাক এবার বংশের মান সম্মানটা কে বজায় রাখতে পারে। এতদিন পর্যন্ত সিনিয়ররাই শুধু আসতো, এখন তো জুনিয়ররাও অধিকার ফলাতে চলে এসছে। এসে গেছিস তুই? এত দেরি হলো যে? পায়েসটা নিল ওরা? যদি সবাইকে সত্যিটা বলে দিই তাহলে আরেকটা ঝামেলা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সবাই পায়েস খেয়েছে আর সবার ভালো লেগেছে, প্রশংসাও করেছে। যাক, ভালোই হয়েছে। এত কষ্ট করেছিস, শেষমেশ ফল পেয়েছিস। দুটো পরিবারের মধ্যে যে মনোমালিন্য ছিল সেটা একটু হলেও কম হয়েছে। হ্যাঁ, সম্পর্কটাকে সোজা করতে গেলে একটু কষ্ট তো করতেই হয়, কিন্তু এই কষ্টটা সব তরফ থেকেই করা উচিত। আমার তো মনে হয় না সেই কষ্টটা ওরা করবে। বাবা, কখনো কখনো একজনের প্রচেষ্টাই দুজনের জন্য যথেষ্ট হয়। মা, কিন্তু কাউকে সীমানার মধ্যে রাখাটাও প্রয়োজন। হ্যাঁ, কিন্তু বাবা অনেক সময় সীমা দূরত্বও বাড়িয়ে দেয়। শোন মা, সম্পর্কের আবর্তে একটা সুরক্ষা তৈরি হয়। এখন দেখ, ব্যাংকের একজন সিনিয়র ম্যানেজার আর এক জুনিয়র ক্লার্ক যদি একই বেঞ্চে বসে তাহলে ভারসাম্য তো নষ্ট হবেই। এই তো চলে এসেছে। নমস্কার। 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 কেমন আছেন আপনি? হ্যাঁ, সব ঠিক আছে। আসুন, বসুন, বাকিরা এক্ষুনি আসবে। চল। হ্যাঁ, এই দেখো, উনিও চলে এসেছে। হ্যাঁ, নমস্কার। 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 ভারতী, চলো আমরা ওদিকটা গিয়ে বসি। বসো না। আর আমি বলছি তো, ওঠো। চেয়ার তো খালি আছে, এখানেই বসি। নমস্কার। ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে এই মিটিংয়ে স্বাগত জানাই। প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের জগদ্ধাত্রী পুজোর আরতির লিস্ট বার করা হবে, আর যার নামে লিস্ট বেরোবে পুজোর মানটা তারই হবে। এবার একটা বাচ্চার হাত দিয়ে লটারির কাগজ তোলা হবে। ওই কাগজে যার নাম উঠবে, জগদ্ধাত্রীর আর আরতির পুরো দায়িত্ব তারই হবে। यश, আজকে না দিদা তোমার ফেভারিট লাউ এর তরকারি বানিয়েছে। দেখো কি সুন্দর সুগন্ধ। তুমি এখনো খাবার খাওনি? কি করে খাবো মামা, মা তো দিলই না খেতে। আমাদের খাওয়ার খরচ এবারই লোকের ওপর চাপ বাড়াচ্ছে বাবা, তাই আর খেতে হবে না তোকে। শোন না, আমি না তোর পেটের উপর ভিজে তোয়ালে রেখে দেবো, তাহলে তোর সব খিদে দেখবি একদম চলে যাবে। আর তোর মামা তো আজ তোর মায়ের পেট গালাগালি দিয়ে একেবারে ভরিয়েই দিয়েছে। তাহলে ছোটবেলার মতন হিসেবটা বরাবর করে ফেলো।
এরকম খাবারের ওপর রাগ দেখানোর কি মানে? আর এই ইয়াশকে কেন খেতে দাওনি তুমি? দেখো ইয়াশ, তোমার মা তো এবার হিসাব বরাবর করেই ফেলেছে, কারণ ওনার রাগের চোটে আমিও না খেয়ে বসে আছি। কেন মাকে তোমাকেও খেতে দেয়নি? আরে সোনা, আমার জন্যই তো তোমার মা না খেয়ে বসে আছে, তাহলে আমি কি করে খেয়ে নি বলো? ওনাকে সাপোর্ট তো করতেই হবে, তাই না? তোর জন্য কিছু হয়নি, সব ওই অহংকারী পরিবারটার জন্য। বড় লোকের বাচ্চা, ওদের কাছে তো সম্পর্কের কোনো মূল্যই নেই, আর আমাদের দুই ভাই বোনের মধ্যে পাঁচিল তুলতে উঠে পড়ে লেগেছে। আচ্ছা, এত দুর্বল সম্পর্ক আমাদের যে কেউ আমাদের মাঝখানে চলে আসবে? আরে না রে ভাই, আমাদের সম্পর্কের ভিত যথেষ্টই মজবুত, কিন্তু ওই যে ওই মেয়েটা, ওই তো সব গন্ডগোল করে দিচ্ছে। আরে দিদি, কোত্থেকে আসছে ও এখানে? আর মাঝখানে আসছে না মানে? তুই তো সবসময় ওর কথাই শুনিস। আমি কারোর কথা শুনি না। আর আমার মন এখন আমাকে এটা বলছে যে যে আমার দিদি এখনো আমার উপর খুব রেগে আছে, আর ওনাকে আমার রাগ ভাঙাতে হবে। আচ্ছা, আরে দিদি, এবার ঠিক হও না তুমি। আমার ভালো লাগছে না। আরে এই নাও বাবা, খাবার খাও। আমিও দেখি তুমি কি করে না খাও। খাবো না বলছি তো। ছাড়, তোমাকে আমার দিব্যি। প্লিজ খেয়ে নাও না, প্লিজ। আমার মিষ্টি দিদি। আরে ইয়াশ, ওঠো এবার। এবার তোমরা এটা খেয়ে নাও, আর আমিও গিয়ে কিছু একটু খেয়ে আসি। সত্যি পাগল। খা খা। হ্যালো হ্যালো, বলো। তুমি ঘুমিয়ে পড়েছো? কখন? আমার তো ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে, তাই তখন থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এসব ছাড়ো তো। তুমি না তাড়াতাড়ি একটু ছাদে এসো তো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। এই, মাথা খারাপ নাকি তোমার? এখন যেতে পারবো না আমি। ঘড়ি দেখেছো কটা বাজে? এটা কি বলছো তুমি? তুমি আসবে নাকি আমি আসবো তোমার বাড়িতে? আরে ও হ্যালো, শোনো, এইসব হুমকি না অন্য কাউকে দিও, আমার এসবে কোনো ভয় লাগে না। আচ্ছা তাই নাকি? আমার কথাগুলো তোমার আজকে হুমকি মনে হচ্ছে? এবার তুমি দেখো আমি কি করতে পারি। হ্যালো সার্থক, দাঁড়াও, আসছি। এই তো। ও, তাহলে এই খেলা চলছে। তাই আমি ভাবছি যে সৃষ্টির সার্থকের পরিবারের উপর এত দরদ উঠলে উঠছে কেন। এইবারে লটারিতে যার নামটা উঠেছে তার নাম রবিশঙ্কর বাবু। ধন্যবাদ। সব কাগজে কি অফিসারদের নাম লেখা আছে? প্রত্যেক বছর একই ঘটনা। আরে ভগবানও কি আমাদের ওদের পার্থক্য করে? তুমি শুধু চুপ করেই থাকো। চুপ করো, চুপ করো, চুপ করো, পিছনে বসো। এবার আমি রবিশঙ্কর বাবুকে দু চার কথা বলবার জন্য বলবো। আমি তো সবার প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে এত বড় একটা কাজের সম্মান দিয়েছেন। আর এর সাথে আমি আপনাদের একটা আশ্বাসও দিতে চাই,
এই সম্পূর্ণ অনুষ্ঠানে আপনাদের কোনো রকম অভিযোগ করার সুযোগ আমি কিন্তু দেব না। আপনার উপর আমাদের পুরো ভরসা আছে। আর এখন এই মিটিং, এই সময় কার আবার ফোন এলো? এই সেক্রেটারি হওয়াটাও খুব মুশকিল। হ্যালো হ্যালো গুপ্ত বাবু, ছাদে না জলের ট্যাঙ্ক লিক হয়ে গেছে। আরে কি? তাড়াতাড়ি যান, গিয়ে কিছু করুন, নয়তো ট্যাঙ্কটা ফেটে বড় বিপদ হতে পারে। আপনি কে বলছেন? হ্যালো। খুব শখ জেগেছে না তোমাদের একে অপরের কষ্ট ভাগ করে নেওয়ার? তোমরা কষ্ট ভাগ করো, আর আমি তোমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দেব। যেই জলের জন্য আমায় অপমান সহ্য করতে হয়েছে, আজ সেই জলের কারণেই তোমাদের দুজনের জীবনে ঝড় উঠবে। দেখি কি করে বাঁচো। সার্থক, এবার বলবে কেন ডাকলে আমায় এখানে? এই সুন্দর লম্বা রাত, আর আকাশে ওই সুন্দর চাঁদ, আর আমার পাশে তুমি। ইচ্ছে করছে যে সারা জীবনের মতন আটকে রাখি এই মুহূর্তটাকে। আমায় একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি সত্যি এমবিএ করছো নাকি আমার থেকে লুকিয়ে কোনো শায়েরির ডিপ্লোমা কোর্স করতে যাও? সত্যি বলছি আমি, তুমি যে আমাকে এই শায়েরির লম্বা লম্বা লাইনগুলো বলো না, আমার সত্যি তোমার উপর সন্দেহ হয়। আরে এরকম হাসা বন্ধ করবে, সত্যি করে বলো কেন ডাকলে আমায়? অনেক কষ্টে এসেছি কিন্তু এখানে। ওকে, এই দেখো, আমি একটা গেমে 10,000 টাকা পেয়েছি। বলো কি গিফট আনবো তোমার জন্য? কোনো গিফট চাই না আমার। আরে কিন্তু কেন, কি হলো? ছাড়ো আমায়। তোমার সত্যিই মনে হয় তোমার এই জুয়া খেলার টাকায় দেওয়া গিফট আমি নেব? তুমি জানো জুয়া খেলা কতটা খারাপ? আরে এতে ভুল কি আছে? জীবনটাও তো একটা বাজির মতনই। কি হয়েছে বলুন তো? এই কি একটা ফোন করেছিল, জলের পাইপ লিক হয়েছে। হ্যাঁ, আরে আরে এ তো জলের সমস্যা আগে থেকেই ছিল, এখন তো আরো সমস্যা হবে। রবি বাবু, একটু গিয়ে দেখুন না জলের পাইপটা লিক হলো কি করে। হ্যাঁ অবশ্যই, চলুন। জীবন একদমই জুয়া খেলা নয়। জীবন তো একটা উপহার, যেটা আমাদের পরিশ্রম আর আমাদের ভালো কাজের মাধ্যমে সাজিয়ে তুলি, জীবনের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলি। আর এসবের মাঝখানে তোমার এই জুয়া খেলা জীবনের সৌন্দর্যের উপর একটা কালো ছোপের মতো জীবনটা একদম শেষ করে দেয়। তোমাকে আমার দিব্যি সার্থক, যদি তুমি আর কখনোই নোংরা খেলা খেলেছো না, আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না। সত্যি কথা বললাম। রাগ করলে তোমাকে কি মিষ্টি দেখায়? আচ্ছা বাবা, আজকের পর এই গেমটা আর খেলবো না। আমার দিব্যি খাও তাহলে। তোমার দিব্যি? আজকে একবারে আমার কথা মেনে নিলে? প্রত্যেকবার শুনি আমি। সার্থক, তোমায় একটা জাদু দেখাবো। এটা জিজ্ঞেস করার কি আছে? ওই দেখো, ওখানে কি আছে? আচ্ছা, সত্যি দারুণ ব্যাপার। তোমার জাদু দেখে না ঠাকুরও সেন্টিমেন্টাল হয়ে পড়েছে, কেঁদে ফেলেছে। দেখো, এইটা চোখের জল না, আর যদি চোখের জল হয়ও তাহলে এটা খুশির জল। আমাদের দুজনকে এত খুশি দেখে উনিও খুশি হয়েছেন। জানি না কি করে লিক করলো, কিন্তু একজন মহিলা ফোন করেছিল রিপেয়ার করবার জন্য। তাছাড়া আমার মনে হয় যে এটা ভগবান আমাকে বলছে যে শোনো, মুহূর্ত সৃষ্টি আমি করেই দিয়েছি। ওই ছোট লোকগুলোর সাথে
সম্পর্ক করতে চাও তো সৃষ্টি? এবারে নিজের ভুল বুঝতে পারবে যখন ও নিজের সম্মান সবার সামনে মাটিতে মিশে যাবে। এখানে তো কিছুই নেই, কে জানে কোন পাগলে ফোন করেছিল। গুপ্তবাবু, আসলে অসময়ে বৃষ্টির জন্য কেউ ভেবেছে ট্যাঙ্কি লিক করে গেছে। আচ্ছা ঠিক আছে, যখন চলেই এসেছি তো চেক করে নিই যে পাইপ টাইপ ঠিক আছে কিনা। রবিশঙ্কর বাবু, আমরা সব চেক করে নিয়েছি। মনোহর বাবুর কথা তো ঠিক মনে হচ্ছে, এটা আবহাওয়ার গন্ডগোলের জন্য হয়েছে। ঠিক আছে। আরে গুপ্ত বাবু, আপনাকে যে ফোন করেছিল তার নম্বর একবার ফোন করে দেখুন না, ওনাকে জিজ্ঞেস করুন না লিক কোথায় হয়েছে। বেকার সময় নষ্ট করে কি হবে? ফোন কোমায় চলে গেছে মানে? আরে দাদা, ওনার ফোন কোমাতেই থাকে, দেখুন না ফোনের কি অবস্থা। হ্যাঁ, শুধু ইনকামিং কলই আসে। এই জন্য তো আমি বুঝতেই পারি না কোন কোন দেবী ওনাকে ফোন করে। আর এখন আর বলে কি লাভ, চলুন সবাই নিচে যাই। চলুন। সার্থক, আজ আমরা খুব জোর বেঁচেছি। তোমার এই বিশেষ কথার চক্করে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে যেত আজকে। কি জানো তো, এইসব কিছু বড় অফিসারেরা প্ল্যান করে করেছে। জুনিয়রদের নাম ওই কাগজে থাকেই না, তাই তো প্রত্যেকবার ওদের নামই ওঠে। ভারতী, তুমি না সিরিয়াল দেখে দেখে একদম ষড়যন্ত্রকারী শাশুড়ি হয়ে গেছো। হ্যাঁ। আরে বাবা, এসব ভাগ্যের ব্যাপার, এসব এমনি এমনি হয় না। ভগবানের দান ভাগ্যে পাওয়া যায়। এটা ঠিক বলেছ। আর ভাগ্য না ওই বড় অফিসারদেরই হয়। হ্যাঁ, আর ভগবান সবসময় না ওই বড় লোকদের ওপরেই কৃপা দৃষ্টি রাখে। এরকম হতেই পারে না। যদি এরকম হতো, একবার মনোহর বাবু পেয়েছিল কিনা বলো, পেয়েছিল কিনা? তাহলে সেটা কি করে? আরে কখন পেয়েছিলেন? ক্লার্ক হওয়ার পর। জানো তো, আমার শুধু একটা ইচ্ছে, আমার সার্থক বড় ডিগ্রি পেয়ে বড় অফিসার হোক। আর যখন ও বড় অফিসার হবে তখন আমি ওর বিয়ে খুব বড় লোকের মেয়ের সাথে দেব। আর তখন আমার অফিসার ছেলে আর আমার বড় লোক বৌমা যখন এই কলোনিতে পুজোর দায়িত্ব নেবে, তখন সবার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যাবে। তখনই আমার মনে আমি একটু শান্তি পাবো। হ্যাঁ, আর যখন ও বড় অফিসার হবে তখন আমি ওর বিয়ে খুব বড় লোকের মেয়ের সাথে দেব। আমার ছেলেই তো ভাইয়ের পৃথিবী, কিন্তু যখন ওর বিয়ে হয়ে যাবে তখন তো আমার ছেলেকে আর ভালোই বাসবে না, কারণ তখন ওর নিজের বাচ্চা হবে। আমার অর্ধেক জীবন তো কেটেই গেল, কিন্তু আমার ছেলে, ও তো ভাইয়ের কাছেই থাকবে না। যেভাবেই হোক আমাকে ভাইয়ের বিয়ে আটকাতেই হবে। কি হলো মিটিং এ বাবা? মা, উনি দায়িত্ব পেয়েছেন। আরে বাহ, তোর মাথার উপরে সব সময় ভগবানের আশীর্বাদ আছে বাবা। ব্যাস, এই সম্মানটা খুব ভালো করে বজায় রাখবি। ব্যাস, তুমি শুধু আমাকে আশীর্বাদ দাও, আমি আমার দায়িত্ব পালন করব। ব্যাস, এখন তোরা দুজনে গল্প কর, আমি ঘুমোতে যাচ্ছি। ঠিক আছে মা। নাও জল খাও। হ্যাঁ। মা, আপনার জন্য চা বানিয়ে আনি? না না,
এক গ্লাস জল দাও না। মার কত আনন্দ হয়েছে দেখেছেন? আচ্ছা, মিটিং এ আজ এত সময় লাগলো কেন? আরে না, মিটিং তো সময়তেই শেষ হয়েছিল। তারপর কেউ গুপ্তবাবুকে ফোন করলো, বললো যে জলের ট্যাঙ্কি ফুটো হয়ে গেছে। সবাই ওখানে চলে গেলাম, গিয়ে দেখলাম তেমন কিছুই হয়নি, সবকিছু ঠিক আছে। তুমি মানো চাই না মানো, এটা কারোর দুষ্টুমি হবে। হ্যাঁ, যখন থেকে এই ফোন কল ফ্রি হয়েছে না, লোকের আর খেয়ে দিয়ে কাজ নেই, ফোন করে যায়। আমার তো মনে হয় এরকম লোকেদের পুলিশে দিয়ে দেওয়া উচিত। আরে আমরা করতেই বা কি পারি? গুপ্তবাবুর ফোনটা দেখলে তো, ওর তো স্ক্রিনটাও ভাঙা। উনি তো এটাও জানেন না কোন নম্বর থেকে ফোনটা এসেছিল। তা না হলে তো যে ফোন করেছিল সে ধরাই পড়তো। যাক, আমি বেঁচে গেছি। কিন্তু ওরা যদি সৃষ্টি আর সার্থককে ছাদে না দেখতে পায়, তাহলে ওরা তখন কোথায় ছিল? সৃষ্টির ব্যাপারটা সোজাসুজি বলে দেব যে ও নিজের রুমে নেই। ওকে জিজ্ঞাসা করলেই সত্যিটা বলতে বাধ্য হবে। থ্যাংক ইউ মা। না না, যদি এখনো না ফিরে থাকে তাহলে ওনাদের বলবার জন্য নিশ্চয়ই কোনো অজুহাত বানিয়ে নিয়েছে। উল্টে আমি ফেঁসে যাব। ফোনে কথা বললে কেউ মারবে নাকি? কে বলতে পারে, যদি সত্যিই মারে তাহলে? হ্যালো, পাগল হয়ে গেছে নাকি? ফোন করলে কেন আমায়? আমি থাকতে তোমাকে কেউ স্পর্শও করতে পারবে না, বুঝলে? শুধু বড় বড় কথাই বলতে পারো তুমি। আর কি পারো শুনি একটু? আচ্ছা, তুমি এখন আমার ভালোবাসায় বিশ্বাসই করছো না? একদম না। আসলে কি বলতো, সবার কাছে না নিজের প্রাণটাই সবার আগে। লাঠি খাওয়ার ভয়ে যদি লেজ গুটিয়ে পালিয়ে যাও তাহলে? সত্যি কি অদ্ভুত তুমি। মানে এত বছরের আমার পরিশ্রম, আমার ভালোবাসার উপর তুমি 1 সেকেন্ডে জল ঢেলে দিলে। এখানে জীবন হাতের মুঠোয় নিয়ে আমি তোমার সাথে কথা বলছি, আর তুমি কি না আমার ভালোবাসায় বিশ্বাসই করছো না? আমার প্রিয় সেন্টু সার্থক, মজা করছি আমি। আর বিশ্বাসের কথা তো বলোই না, সেটা তো তোমার ওপর আমার নিজের থেকে অনেক বেশি আছে গো। এই লাস্ট কথাটা আরেকবার বলো। আরে বলো না, কি বললে এক্ষুনি? আমি বললাম যে আমার নিজের থেকেও বেশি তোমার ওপর বিশ্বাস কেউ অনেক বেশি আছে গো। জানো, তুমি যখন এই আমাকে নিজের প্রাণ বলো না, আমার প্রাণটাই বেরিয়ে যায়।